তো এসেই গেছেন, কি অপূর্ব গাইলেন না। আমি তো আর আপনি বলতে পারছি না, অনেকটা ছোট বয়সে আমার থেকে, তুমিই বলি। অসাধারণ। তুমি একটু আগেই বলছিলে না তুমি বহু বছর গান প্র্যাকটিস করো না, যেহেতু মানে ওনার হাজবেন্ডের যেহেতু নানা জায়গায় ট্রান্সফার, অতএব কোনো জায়গাতে সেইভাবে মাঝখানটা অনেকটাই আমার ওরকম একটু গ্যাপ চলে গেছে, মনে তো হচ্ছে না দীর্ঘদিন অনেকটা। হ্যাঁ, কিন্তু আমি একজন মানে সৌমেন গুপ্তর কাছে এখন আমি ওনার কাছে আমি ক্লাসিক্যাল চর্চা করি। কিন্তু সত্যি মানে শুনে মনে হলো না, এবং যথেষ্ট যারা, আমি অত গান বুঝি না ঠিক কথা, কিন্তু গান শুনলে এটুকু বোঝা যায় তো যে কোনটা কঠিন এবং কোনটা সহজে গেয়ে ফেলা যায়। এই গানটি যথেষ্ট কঠিন, এবং যেভাবে গাইলো দিদি সত্যি অসাধারণ অসাধারণ। প্র্যাকটিস নেই যদি বলা, মানে তুমি বলছো বলে মানে বোঝা যাচ্ছে অনেক বছরই আমি মানে প্র্যাকটিস শুনে কিন্তু বোঝা যায়নি একদম। এটাই শিল্পীর দক্ষতা, এটাতেই আসলে কি জানো তো, মানে ওই যে সময়টা শিখেছে সে সময়টা অধ্যাবসায়টা এমন জায়গায় ছিল যে আজকে তার প্রতিফলন, মানে না রেয়াজ না করলে তো অবশ্যই, চর্চাটা না থাকলে তো অবশ্যই অসুবিধা হয়। ও গান গাইছে বুঝতে পারছে যে কোথায় ওর অসুবিধা হচ্ছে, কোথায় ও বুঝতে পারছে না, যেহেতু পড়াশোনার বিষয়ে বলে এটাতে মাস্টার্সও করেছে। ন্যাচারালি এতটা বছর 20 গ্যাপটা মানে কিন্তু মোটেই খুব ছোট গ্যাপ নয়। তারপরেও গলা দিয়ে 20 বছর, হ্যাঁ প্রায় ওরকমই। আর তোমাকে জিজ্ঞাসা করলাম যখন বলছো একটু গ্যাপ পড়েছে, একটু 20 বছর শুনে কিন্তু আমাদের একটু মনে হলো না, না একদম বোঝা গেল না। ওটাই আমি বললাম, এটাই তো শিল্পীর দক্ষতা। 2 বছর হয়েছে আমি একটু চর্চার মধ্যে আবার ফিরে এসেছি, মানে মাঝখানে অনেকটা গ্যাপ। হ্যাঁ 19-20 বছর তো বটেই। হ্যাঁ তাহলে অসাধারণ অসাধারণ। আচ্ছা এরপর আমরা আরেকটা কবিতায় চলে যাই। পম্পাদি একটা ছোট্ট করে একটা কবিতা হয়ে যাক। ছোট্ট করে তোমরা যা শুরু করেছো গায়ে কাঁটা দিয়েই রয়েছে আমার, আর কি গরমকালেও ঠান্ডা ঠান্ডা ভাব একটা। ঠিক আছে চেষ্টা করছি। হ্যাঁ তোমরা যা চেষ্টা করলে এত কিছু পারো, তোমরা ভালো পারলে কি করতে কে জানে। এটা হচ্ছে গুণী মানুষের বক্তব্য যে সবসময় তারা চেষ্টা করেন। ঠিক ঠিক ঠিক। কবি শুভ দাশগুপ্তের কবিতা শারদিয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথে। চোখ চুরানো মূর্তি ছিল ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। কত মানুষ যে ঘর হারালো, প্রাণ হারালো কত। ছোট্ট গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদালো। নীল আকাশে পুজোর ছুটে দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বেন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নমো নমো করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে গেলে
বাধা দিতেন না। ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর ছুটির সাজে। আমরা কজন রাত থাকতে উঠছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি চুপি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরালো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো দুর্গা বা নয় পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা এলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখ যে ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে তোকে খুঁজি, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। এরপর আর কথা আসছে না পম্পা। আসলে যে মানুষগুলো পাঞ্জাবে যেভাবে বন্যা হয়েছে, বা উত্তরকাশী হিমাচল প্রদেশ, সেখানের মানুষরাও তো আমাদের মতনই মানুষ। সেখানের মাও তো মা, তারাও তো সন্তানের মা। জন ভেসে গেছেন না, কতজন। এত আনন্দের মধ্যেও সেই বেদনাটাও মাঝে মাঝে বাজে। আমাদের মধ্যে এখনো তো সেই মানবিক সত্তাটা বেঁচে আছে, তাই এখনো পৃথিবীটা এত সুন্দর। তাই আমরা ভাবতে পারছি আজকে তোমার চোখে জল, তোমার চোখে জল, পলাদির সুদণ্ডদির চোখে জল। নবীন কাকা অনেক আছে, অনেক আছে, কত জায়গায় ছোট ছোট ছড়িয়ে ভেসে গেছে। বা এই যে বললেন না মারণ ব্যাধি, কত কারণে কতজন চলে যায়, এবং এই নবীন কাকারা কিন্তু ঘুরেই যান। এবং তাদের হাতের সৃষ্টিতে তারা আমাদেরকে হাসায়, আমাদেরকে বাঁচিয়ে রাখে, তবু তারা কিন্তু কাজে মেতে থাকে। একদম। এবং সত্যি আমি মানে অন্য মাত্রায় চলে গেল না পুরো অনুষ্ঠান। একদম একদম। এবং পম্পাদি যখন আবৃত্তিটা শেষ করলেন, আমি ভাবছিলাম যে আমি মাইক্রোফোনটা নিয়ে বলবো কি করে, কারণ সেই কন্ডিশনে আমি ছিলাম না। আমাকে সুনন্দাদি একটু বোধহয় রেহাই দিল, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে। সত্যি আজকে আমরা মহাসপ্তমীর দিনে মায়ের সামনে বসে আছি, এবং আমরা দেবী রূপে 10 হাতে 10 অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা এক শক্তির প্রতিরূপকে পুজো করি। অথচ কোথাও গিয়ে সমাজে দেখো প্রাকৃতিক দুর্যোগ বলো বা বিভিন্ন রকম মারণ ব্যাধি বলো, যেগুলো নিয়ন্ত্রণের উপর আমাদের সে অর্থে হাত নেই,
প্রকৃতির রোষ, আমরা নিয়ন্ত্রণ তবু করতে পারি না। হ্যাঁ আমরা পারি না, তবু সেই সেই মানে সন্তান হারানোর যন্ত্রণার তো কোনো ওষুধ হয় না বা কোনো প্রলেপ হয় না, সহানুভূতির জায়গা নেই। কিন্তু এটা এই প্রসঙ্গতে আসি, এটা কথা কিন্তু বলি, যেগুলো তাহলে বলো তো, মানুষের হাতে হয়। তাহলে বলো তো, আমরা তো সবাই তার সন্তান যাকে আজকে আমরা পুজো করছি, একদম তাহলে সেই মায়ের ব্যথাটাও অনেক। একটু কতটা, রিতমের কাছে যাই, একটু একদম। মুডটা চেঞ্জ করি। একদম একদম একদম। তবে একটা কথা, রিতমের কাছে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, আমাদের ওঙ্কারের যারা দর্শক রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, আমাদের পরিবারের তারাও সদস্য, তারা প্রান্ত থেকে দেখছেন, কিন্তু তাদের কাছে আমরা অনুরোধ করব, মানুষের মধ্যে তো দুটি সত্তা কাজ করে, একটি ভালো সত্তা, একটি খারাপ সত্তা। চেষ্টা করুন না নিজেদের যে খারাপ সত্তাটাকে কোথাও গিয়ে পিছনে ঠেলে দিয়ে ভালো সত্তাটাকে একটু সামনে আনতে। কারণ দেখুন এই প্রাকৃতিক দুর্যোগের, যেমনটা বলছিলাম ওই যে দেখো সুনন্দাদি, না, মা যে অসুর বধ করেন, ওই বারবারই বলি না আমি একটা কথা, মনের অসুরটাকে বধ করা খুব দরকার। একদম এটা দরকার। আমরা যদি প্রত্যেকে নিজের মনের অসুরটাকে দমন করে ফেলতে পারি, তাহলে বোধহয় আমরা আমাদের পৃথিবীটাকে অনেক বেশি সুন্দর করতে পারবো। এবং এই যে নবীন কাকা তো সেই সমাজেরই সন্তানহারা পিতার একজন ভূমিকায় রয়েছেন। ওই যে বললাম, প্রাকৃতিক দুর্যোগে হারানোর বা প্রাকৃতিক রোষে হারানোর কোনো জায়গা অবশ্যই আমরা ফিরিয়ে দিতে পারি না, কিন্তু এমনও তো অনেক ঘটনায় সন্তান হারান তারা, যেগুলো মানুষ তৈরি করে, পাশবিকভাবে তৈরি করে। তো সেটাও চলুন না আমরা এই নিজেদের মনের অসুরগুলোকে দমন করে ফেলে কোথাও মানে পৃথিবীটাকে ভীষণ সুন্দর করে দিয়ে, এরকম নবীন কাকা যেন আর না হয় যাকে সন্তানের জন্য চোখের জল ফেলতে হয়। যাব রিতমের কাছে। রিতম, কি শুনবো? রিতমও বোধহয় আবেগপ্রবণ হয়ে গেছে। সত্যি আবেগপ্রবণ হওয়ারই কথা। অবশ্যই, উনি এত আবৃত্তি করলেন, এরপর আর কিছু বলার মতো থাকে না। আমি চেষ্টা করছি একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর, আশা করি সকলের ভালো লাগবে। হ্যাঁ, আমাদের সবার মনের ওই ব্যথা কমানো বলো আর আনন্দের বলো, সেই রবীন্দ্রনাথই তো আছেন আমাদের একটাই জায়গা। ঠাকুর ছাড়া সেই ঠাকুরের কাছে ঠাকুরের গান। আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে, আমার ফুলে আর কি কবে তোমার মালা তোমার বাঁশি দূরের হাওয়া কেঁদে বাজে কারে ডেকে, কারে ডেকে আমারে শ্রান্তি লাগে পায়ে পায়ে, শ্রান্তি লাগে বসি পথের তরু ছায়ে, শ্রান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা সাথী হারার গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে,
মুছে রেখে আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেগে গেছে বেগে আমারে পথ। অপূর্ব। খুব ভালো। ধন্যবাদ। অপূর্ব, মানে রবীন্দ্র সঙ্গীত তো সুন্দর বটেই, রিতমের কণ্ঠস্বর অসাধারণ, ভীষণ সুন্দর। এবং এখানে আমি একটা কথা না বলে পারছি না, আমরা রিতম বৈরাগী, রিতম যার গান এখন শুনলাম, সে আসলে কিন্তু পেশায় সঙ্গীত শিল্পী নন, তার কিন্তু ওষুধ নিয়ে পড়াশোনা, মানুষের মানে যন্ত্রণা ব্যাধির উপশমের, তার কিন্তু সেই বিষয় নিয়ে পড়াশোনা, তিনি নিজে একজন ফার্মাসিস্ট। এক্ষেত্রে একটা বিষয় কেন আমি উল্লেখ করলাম এই কথাটার, গান, আমরা বলি না গান কিন্তু মনের ওষুধ, সেই ব্যাধির উপশম আমরা যে দেখো ওই যে একটা লাইন রবি ঠাকুর লিখে গেলেন, যেটা গাইলো, সাথীহারার গোপন ব্যথা, একদম বলবো পুরো কারে সেজন প্রাসঙ্গিক কোথা। না, মানে হ্যাঁ। এটা তো তুমি ওষুধ দিয়ে সারাতে পারবে না রিতম, এটা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু এই গানটা আমি চাই না কোনোদিন সাথীহারা হও তুমি, যদি সাথী এসে থাকে সে সঙ্গে থাক, কিন্তু এই যে লাইনটা, মানে তুমি চিন্তা করো, এটা কিন্তু কোনো ওষুধ দিয়ে হয় না, এগুলো ওষুধে আসে তবু না। আমরা গানে, কিন্তু এই লাইনটা গেয়ে আমরা কেঁদে নিতে পারি, প্রচুর চোখের জল বই আমরা মনটাকে শান্ত করতে পারি একদম। এটাই। এবং ওই বললাম মাঝে মাঝে বলে না, মিউজিক ইজ আ থেরাপি অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে মনের ওষুধ, সব রোগের ওষুধ। এবং আমাদের রবি ঠাকুরের একদম, এবং দেখো আমরা যেমন একটু কিছুক্ষণ আগে আবৃত্তির জগৎ থেকে একটা সত্যি অন্য রকম মুডে চলে গেছিলাম, সেখান থেকে আবার খানিকটা উপশম করে দিল আমাদের রিতম। কিন্তু এবং অপরূপা, একটু আমাদের কিন্তু ওদিকে ঘন্টাও বাজছে একেবারে, এবং ঘন্টা বাজাও উচিত, বাইরে আবার ওই তুমি যে বলো হাজার ভিড়, হাজার, হ্যাঁ আবার ভিড়টা বলো। আর ওই হাজার হাজার লোক আমাকে কিন্তু ছেড়ে দেবে না, কেন তুমি গিয়ে ঘরে ঢুকবে, তোমাকে পর্দায় দেখবে, আমাকে কিন্তু রাস্তাঘাটে দেখবে, ওই যখনই বুমটা নিয়ে বেরোবো ওটা দিয়ে আমাকে দেবে। আমি তো আবার চুচড়োবাসী, না চুচুড়াবাসী আমিও, এই যে সবাই যে চুচড়োবাসী, আমাদের অবস্থা খারাপ। না না চুচুড়াবাসী আমিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে মণ্ডপ আটকে রাখার ফুর্তি বেরোবে। আচ্ছা এবার না শেষ পর্যায়ে গিয়ে একটা মানে আমরা ওই রবি ঠাকুরের যেমন গান শুনলাম, আমরা ঠিক সেইভাবেই শেষ হইয়াও হইল না শেষ, তেমনভাবে শেষ করব। আমরা একটু যাব সোনালিদির কাছে। নজরুল গীতিতে তুমি কিন্তু পারদর্শী, এটা আমি খবর পেয়েছি, না আমরা এটা গোপন সূত্রে খবর পেয়েছি। এবং আমাদের আজকের এই মহাসপ্তমীর বৈঠকি আড্ডা, এই তোমার এই গানের কি বলো তো, মানে রবীন্দ্রনাথ যখন পড়াশোনা করেছেন ওখানে তো বহু বিদগ্ধ মানুষ মানে আসতেন, প্রফেসরি করেছেন যারা ছিলেন ওখানে অধ্যাপক, তাদের কাছে সোনালী মনে অনেককে পেয়েছো না? কাকে কাকে পেয়েছো তুমি? অধীর বাগচি, ওনার শ্রদ্ধেয় অধীর বাগচিকে পেয়েছিলাম, সুস্মিতা গোস্বামী, চণ্ডীদাস মালকে পেয়েছেন, অনেককেই পেয়েছিলাম পরপর। বেশ, আমরা তো তাহলে আর তো ছাড়াই যাবে না, তাহলে একদম তাহলে একেবারে হ্যাঁ গান দিয়ে শেষ করে দিই। ওঙ্কারের সকল দর্শক বন্ধুদের জানাই মহাসপ্তমীর, আরও একবার জানিয়ে দিই, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভীষণ আনন্দ করে কাটান, আরও 2 দিন রয়েছে, ভীষণ আনন্দ করে কাটান। তবে ওঙ্কার বাংলার পর্দায় কিন্তু চোখ রাখতে ভুলবেন না, অনেক সারপ্রাইজ প্রোগ্রাম রয়েছে আপনাদের জন্য।
দেখা